শুরুতেই সাইফুদ্দিন আহমেদ মাগফিরাত কামনা করছি তার আত্মার এবং পরম করুণাময় আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাকে যেন বেশ নসিব করেন। প্রিয় ভাই ও বোনেরা, সাইফুদ্দিন আহমেদ মনি একজন ব্যতিক্রম চিন্তা বলতে কিছু একজন মানুষ যিনি তার রাজনৈতিক আদর্শকে সামনে নিয়ে পথ চলেছেন এবং পরে দলটির দায়িত্ব গ্রহণ করেন এবং একক গণতন্ত্রের পক্ষে আন্দোলন চালিয়ে যান। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের বিরোধী আন্দোলনে সাইফুদ্দিন আহমেদ মনি একজন বড় যোদ্ধা ছিলেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাইফুদ্দিন আহমেদ মনি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সংগ্রাম করেছিলেন এবং ফ্যাসিস্ট বিরোধী প্রায় পুরোটা সময় সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, পুলিশের মার খেয়েছেন, না খেয়ে মিটিং মিছিলগুলোতে উপস্থিত কোনোদিনও কখনো অভিযোগ করেননি কারণ। আমার একটাই দুঃখ যে তিনি হাসিনার চলে যাওয়াটা দেখতে পাননি। তিনি যদি দেখে যেতে পারতেন হয়তো তিনি সবচেয়ে খুশি হতেন। আমি ব্যক্তিগতভাবে সাইফুদ্দিন আহমেদ মনির একজন ভক্ত, কারণ আমি নিজে রাজনীতি করি। দেশের প্রায় সকল রাজনীতির সঙ্গে আমার পরিচয় আছে, শত্রুতা রয়েছে, বন্ধুত্ব রয়েছে। কিন্তু এইরকম একজন একেবারে নির্লোভ নিঃস্বার্থ দেশের জন্য কাজ করা, তার রাজনীতি যদি বিশ্বাস করেন যে বিশ্বাসের জন্য কাজ করা খুব কম। আমাদের বয়স হয়েছে, আমরাও চলে যাব। এই বাংলাদেশে যারা যুবক, যারা তরুণ, যারা রাজনীতি করছেন, তারা এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ, তারাই চাও। সাইফুদ্দিন আহমেদ মনি একজন দৃষ্টান্ত। He will be an example. সেই সব মানুষের কাছে আদর্শে বিশ্বাস করেন, সততায় বিশ্বাস করেন, সত্যিকার অর্থে দেশের বিশ্বাস করেন। বন্ধুগণ, সাইফুদ্দিন আহমেদ মনি সম্পর্কে বলতে গেলে অনেক কিছু, অনেক ভাবা পরাগ সাহেব যখন আমাকে এই সভায় আসার জন্য আপনাদের সমস্যাটা কি? কথা শুনতে ইচ্ছা করছে না? উপায় তো নাই ভাই, একটা অনুষ্ঠান আমরা কি কথা বলবো, এত কথা বললে কথা বলা যায়। যাই হোক, পরাগ সাহেব যখন আমাকে এমন জানিয়েছেন আমি না করি, তারপরে শুধু আগ্রহের সঙ্গে সম্মতি জানিয়েছে। এই কারণে সাইফুদ্দিন আহমেদ মনি আমাদেরকে অনেক উঁচু স্তরে রাখে। হয়তো তার অর্থ ছিল না,
লোকবল ছিল না, কিন্তু একজন রাজনীতিক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমাদের চেয়ে অনেক উচ্চমান রাখবে। আমি সেই জন্য আবার তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাকে আল্লাহ যেন তাকে আবার আবেদন জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, ইতিহাসের একটা অত্যন্ত কঠিন সময় শান্তি লগ্নে আমরা এখন পার করছি। আমরা 15 বছর একটি ফ্যাসিস্ট দল যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের আত্মাকে বিনষ্ট করে দিয়েছে, সেই দলটির বিরুদ্ধে লড়াই শেষে করার পরে ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি। সেই সুযোগটি হচ্ছে যে বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ হিসাবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। আমরা সুযোগ পেয়েছি আমাদের আওয়ামী লীগের দ্বারা যে ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, রাষ্ট্র কাঠামো, অর্থনীতি, সেটাকে আবার নতুন করে গড়ে তুলবার, নতুন করে কাজ শুরু করবার এবং সে তার উপরে আশা রেখে তার সেটাকে কেন্দ্র করে আমরা প্রফেসর ডক্টর ইউনূস, যিনি একজন নোবেল লরেট, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ, একজন শান্তি আন্দোলনকারী ব্যক্তি এবং গোটা বিশ্বে যিনি সমর্থিত, তাকে আমরা এই দায়িত্ব অর্পণ করেছিলাম যে তিনি তার উপদেষ্টা মণ্ডলীকে নির্বাচিত করে অতি দ্রুত একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে, অর্থাৎ একটি নির্বাচনের ব্যবস্থা করে, সকলের কাছে নির্বাচনের ব্যবস্থা করে তিনি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবেন। তিনি চেষ্টা করেছেন, কাজও করেছেন এবং সংস্কার কমিশনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের অনেকগুলো বিষয় হাতে নিয়ে আমরা পত্রিকায় দেখেছি আগামী 17 তারিখে যে বিষয়গুলোতে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে সনদ স্বাক্ষর হওয়ার কথা। আপনারা জানেন যে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। আপনারা জানেন যে বিএনপি 2016 সালে ভিশন 2030 এই নামে একটি কর্মসূচি, এই নামে একটি চার্টার অফ ডিমান্ড, একটি সংস্কারের কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের সামনে প্রস্তাব করেছেন। আপনারা জানেন যে এরপরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলাকালীন সময় বিএনপি যেহেতু উপলব্ধি করেছিল যে চলমান যে তৎকালীন বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা জনগণের কোনো উপকার হবে না, সেই কারণে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের 31 দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেছে। আমরা সেই সম্পর্কে সবাই জানি। সেই 31 দফা সংস্কার যে কর্মসূচি, যে প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যে কিন্তু আজকে পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কার কমিশন, স্থায়ী সংস্কার কমিশন যেগুলো যে সমস্ত বিষয়ের সিদ্ধান্ত দিয়েছে বা যে প্রস্তাবগুলো নিয়ে এসেছে, তার বেশিরভাগই আমাদের সেই 31 দফা কর্মসূচির মধ্যে ছিল। 31 দফা কর্মসূচিতে যারা আয়োজক আছেন সম্ভাবনা তারাও শর্ত দিয়েছিলেন, সে আন্দোলন তারা শরীর
আজকে এই সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে, ডিসকাশন হচ্ছে, রাজনৈতিক দলগুলো কথা বলছে, সব মিলিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় আসতে পেরেছেন যেখানে তারা আগামী 17 তারিখে এই সমাজের যেগুলো বিষয়ে একমত হয়ে যাবে, যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে যে তাদের মতামত বন্ধুগণ, এই নিয়ে অনেক কথা হয়েছে। আমি এই কথাগুলো আরো বারবার বলতে চাই না, বলে আবারও জাতিকে ভারাক্রান্ত করতে চাই না। আমরা সবসময় সংস্কার পক্ষে ছিলাম, যদি আমাদের বিরুদ্ধে প্রচুর প্রচারণা চালানো হয়েছে, এখনো হচ্ছে যে আমরা নাকি আপনারা সংস্কারের বিরুদ্ধে। এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, আপনারা জানেন সংস্কারের মধ্যেই বিএনপি জন্ম। বিএনপির প্রতিষ্ঠাতা শেখ জিয়া রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিএনপির জন্য নিশ্চয়ই মনে আছে আপনার। এই যে মিডিয়ার স্বাধীনতা, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই সময় দেওয়া। পরবর্তীকালে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা দেশের বেগম খালেদা করেছে। এমনকি যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা গ্রহণ করতে চাইনি, সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা গ্রহণ করে আলাদা পার্লামেন্টে নির্বাচন করে সেই পার্লামেন্টের সেশনে এক রাত্রিতে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিষয়ে আপনার আর্টিকেল যেটা আপনার সংশোধন, সেই সংশোধনী আমরা সংশোধনে পাস করি। এত কিছুর পরেও এই কিছু সংখ্যক মানুষ আছেন, দল আছে যারা বিএনপিকে বিভিন্ন ভাবে দোষারোপ করার চেষ্টা করছে। এখন তো একটা নতুন ধারণা, হঠাৎ করে কি ধারণা সম্পর্কে বাংলাদেশের মানুষের আদৌ কোনো ধারণাই নেই। পিয়ার পদ্ধতি, এই হাউজের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পিয়ার পদ্ধতি বোঝেন? সেই পদ্ধতি তারা যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেন, সংস্কারের যারা দায়িত্বে আছেন তারা নেননি, বাকি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং এটার জন্য তারা আন্দোলন করছে। আপনারা দেখেছেন যে আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, এই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্ব করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি, এখন বলছি জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা খুব দ্রুত অর্থাৎ কমিটমেন্ট আছে এই সরকারের 26 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই দেখতে চাই। জনগণ নির্বাচন দেখতে চায় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়, গণতন্ত্রের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায়। আজকে এই প্রায় কদিন হচ্ছে, এক বছর 4 মাস 14 মাস হয়েছে। 14 মাসে রাতারাতি আমাদের চেয়ারের মধ্য দিয়ে বাংলাদেশে একটা খুব সুন্দর বানিয়ে ফেলবে এই আশা জনগণ করে না সরকার। কিন্তু প্রক্রিয়াটা শুরুটা কাজ চাই যে সেই প্রক্রিয়া শুরু হোক, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এই প্রক্রিয়া দেখতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের নেতা
তারেক রহমান সাহেব তিনি তার একটা ইন্টারভিউ সাক্ষাৎকার বিবিসিতে, সেখানে তিনি এই প্রশ্নগুলো তুলে ধরেছেন এবং কিভাবে দেশের সমস্যার সমাধান করতে চান সেই সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন। সেই কথাগুলো তিনি বলেছেন। ফরিয়ার টাইমসেও তিনি সেই একই কথা বলছেন এবং তার বিভিন্ন বক্তব্যে তিনি যখন বক্তব্য দিচ্ছেন তিনি তখনই এই দেশের উন্নয়নের কথা বলছেন। এই দেশের যে 4 কোটির বেশি যুবক যারা এখন বেকার আছে, এমপ্লয়মেন্ট নেই, তাদের এমপ্লয়মেন্টের কথা বলেছেন। আমরা আমাদের দলে প্রতিটি ইস্যুতে কিভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি, এই সমস্যাগুলোকে দূর করে নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তুলতে পারি, সেই কাজগুলো আমরা করছি। এগুলোর জন্য সমস্ত কমিটি তৈরি করা করেছে আমাদের নেতা, সেই কমিটিগুলো কাজ করে ইতিমধ্যেই অনেকগুলো কাজ সারা হয়ে গেছে। তার মধ্যে আমরা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষকদের শ্রমিকদের জন্য তাদের ন্যায্য মজুরি হিস্সা করবার কাজ, দেশে বিনিয়োগ নিয়ে আসার কাজ, কিভাবে বিনিয়োগ আনা যেতে পারে, কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে, অর্থনীতিকে কি করে আরো সচল করে তোলা যেতে পারে, সমগ্র বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন অল্প সময়ের মধ্যে জাগিয়ে তুলেছিলেন কর্মযজ্ঞে আগে করার, সেই কর্মযজ্ঞে জাগিয়ে করার প্রস্তুতি তিনি শুরু করেছেন। আমরা জানি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে কোনো দল তৈরি হতে পারে জনগণের ইচ্ছার উপর, কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত, অতীতে যারা পরীক্ষা দিয়েছেন অর্থাৎ সরকারে ছিল, কাজ করেছে, যেই দল মানুষকে আশার আলো দেখিয়েছে, যেই দল অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই দেশে প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। প্রথম এই দেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, এই কথাটি রেখে তিনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার জন্য এখন কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্ন ভাবে এই বিএনপিকে চিত্রায়িত করার চেষ্টা করছে। যারা বয়স কম তারা জানে না, যাদের বয়স একটু বেশি তারা দেখেছেন 1975 সাল 7ই নভেম্বর কি অবস্থার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য নতুন করে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার কাজে ঝাঁপিয়ে পড়েছে। একইভাবে আজকে আবার আমি বক্তব্য দীর্ঘ করবো না, আজকে আবার আমরা সবাই এক হয়েছি যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা অবশ্যই বাংলাদেশকে আবার একটা স্বনির্ভর আত্মমর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ, যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এই বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে এই দেশের মানুষেরা যেমন লড়াই করতে জানে, সংগ্রাম করে যে অধিকার ছিনিয়ে আনতে জানে, তেমনি আবার সংগ্রাম করে লড়াই করে তাকে আর্থিক অবস্থার পরিবর্তন করতে জানে এবং একই সঙ্গে রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে জানে, একই সঙ্গে এই দেশের মানুষ সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে দিতে জানে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই সামনের যে পরীক্ষা, এই পরীক্ষা কঠিন পরীক্ষা। প্রতিদিন আপনাদের এই ইউটিউব, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, এগুলোতে বিভিন্ন রকম সত্য মিথ্যা জানিয়ে দেওয়া। আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে সঠিক তথ্য দিতে সক্ষম। আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না, এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায়। শান্তিপূর্ণভাবে আমরা সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, যেখানে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার আস্থা প্রকাশ করবে এবং তাদের একটা পার্লামেন্ট বেছে নেবে এবং তাদের সরকার বেছে নেবে।